তোমার আমার গল্প কথা আশ্চর্য মিনতি বুকের ভিতর কোথায় আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। আজ এই সন্ধ্যায় যার ডাকে আমরা একত্রিত, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো সে জায়গা নেই। এখানে যতজন আছেন, সঙ্গে যারা গুণীজন আছেন এবং এই দরজার বাইরেও তার পরিচিতি এক বিশেষ মাত্রা আজকের দিনে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই সন্ধ্যায় আমরা যে কারণে একত্রিত হয়েছি, জয়িতা তার ডাকে, এবং এখানে যত মানুষ আছেন সেটাই প্রমাণ করে দেয় যে তার ভালোবাসা, তার ব্যবহার কোন মাত্রায় আছে, যে এক ডাকে আমরা এখানে চলে এসেছি। আজ আমাদের আজ সন্ধ্যায় আছে বেশ কিছু ভালো মুহূর্ত, বিশেষ কিছু অনুষ্ঠান, এবং তারই মধ্যে আছে কিছু সঙ্গীতের অনুষ্ঠান, শ্রুতি নাটক ইত্যাদি, সবটাই জয়িতার তৈরি করা। আমি এখান থেকে নমস্কার জানাই চৈতালি দিকে। আমরা যাকে দেখে আমার মতো যারা কাজ করেন এই জায়গায় হাতে মাইক নিয়ে, তাকে ফলো করেছি, কিভাবে কথা বলতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, তাকে অসংখ্য শ্রদ্ধা, অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। আমি আরো শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি তার আগে বলিনি, আজকে এখানে আসার কথা ছিল আমাদের জগন্নাথ বসু, শ্রীমতী উর্মিমালা বসু, কিন্তু বিশেষ শারীরিক কিছু অসুবিধার জন্য জগৎটাকে আমরা আনতে পারিনি। আমাদের মাঝে চৈতালিদি আছেন, খুব শীঘ্রই আসছেন অনিল বান্দা, এবং তাদের নিয়ে আজকের এই ছোট্ট সন্ধ্যায় আমরা এগিয়ে চলব জয়িতার বই প্রকাশ অনুষ্ঠানে। আমি আর একবার উপস্থিত সকল দর্শককে, সঙ্গে যাদের এখানে আমরা রয়েছি, অর্থাৎ রিড বেঙ্গলি বুক স্টোর এবং প্রকাশক যারা আছেন, তাদেরকে আমি ধীরে ধীরে ডাকবো। জয়িতার কথা আগে বলবো, পরে বলবো, মাঝেও বলবো। তো আমরা অনুষ্ঠানটা শুরু করছি। আপনারা সবাই জানেন জয়িতা বেয়ালা কাব্যতীর্থের যিনি কর্ণধার, তার কিছু ছাত্রীরা এখানে আছেন। দুটি কবিতা মিলিয়ে একটি প্রেমের ভাবের কবিতা প্রকাশ হবে আজ সন্ধ্যায় আপনাদের সামনে। যেহেতু জয়িতার বইয়ের নাম হচ্ছে, জয়িতা নিজে বললে আমার ভালো মনে হয়, আশ্চর্য মিনতি। আশ্চর্য মিনতি আজ প্রকাশিত হবে, এবং প্রথমেই আমরা শুরু করি দুটি কবিতা দিয়ে, আর তারপরে আমরা ধীরে ধীরে চলিয়ে যাব বই প্রকাশ অনুষ্ঠানে। আমি জয়িতাকে বলি যে আমাদের প্রথম অনুষ্ঠান শুরু হোক কবিতা সম্মেলক। এই কলমে বৃষ্টি লিখি, এই কলমে ঝড়, এই কলমে রং বেরঙে শিশুর কলস্বর। এই কলমে বৃষ্টি লিখি, এই কলমে ঝড়, এই কলমে রং বেরঙে শিশুর কলস্বর। এই কলমে বৃষ্টি লিখি, এই কলমে ঝড়, এই কলমে রং বেরঙে শিশুর কলস্বর। এই কলমে গাছ লিখেছি, যিনি লিখেছেন তার নাম কবি শ্যামল কান্তি দাস। আমরা আরো একটা সম্মেলক কবিতা শুনব। যেহেতু আমাদের আজকে এই বই অনুষ্ঠান, বই প্রকাশ অনুষ্ঠানে জয়িতার জন্য আমরা সকলে একত্রিত হয়েছি, আমরা খুঁজে নেব জয়িতার টাইটেল সং পর্যন্ত একটি রচনা করতে পারে। এবং জয়িতার কথা যে বলতে হয়, নিয়মিত মঞ্চে অভিনয়, শ্রুতি নাটক এবং কাব্যতীর্থের একটা এত বড় দায়িত্ব পালন করে চলা নিষ্ঠাভাবে সে করে চলেছে বহুদিন ধরে। এবং আমরা সকলেই জানি কাব্যতীর্থের যতজন সদস্য আছেন তারা মঞ্চে কিভাবে শব্দ ব্যবহার করতে হয় সেই ট্রেনিং কিভাবে জয়িতার কাছ থেকে পেয়ে থাকেন। আমরা নিজের চক্ষে আমরা বারবার বহু মঞ্চে দেখেছি। আমাদের পরবর্তী নিবেদনে আরো একটি কবিতা এবং দুটি কবিতা মিলিয়ে একটি প্রেমের ভাব। যেহেতু
আজকের বই প্রকাশ এই অনুষ্ঠানে জয়িতার বই যে নামে পরিচিত তারই একটা রিলেশনের মধ্যে আমাদের দ্বিতীয় কবিতা। আকাশ ভরা শোক, তোর জন্য মনের মাটি আজকে উন্মুখ, তোর জন্য এক পৃথিবী, পৃথিবীর রং চাঁদ, তোর জন্য হঠাৎ শ্রাবণ, বৃষ্টি অকস্মাৎ, তোর জন্য আর কি পারি নিবিড় বন্ধুতা, তোর জন্য লিখে রাখি আমার কবিতা। মনের আকাশে ছিল জমাকার মেঘ থেকে থেকে বৃষ্টি অকস্মাৎ, বৃষ্টিতে আমি বৃষ্টিতে শত শত সারা রাত ধরে আয়ত একটি গান, তোর নিঃশ্বাসে স্বপ্নের রং করে রঙেতে পলাশ পলাশের গুণগান, মাদুরের ডাকে ঝুমুর বুকের জলে সিঁড়ি বেয়ে বেয়ে স্বপ্নের উত্থান, মাদুরের ডাকে ঝুমুর বুকের জলে সিঁড়ি বেয়ে বেয়ে স্বপ্নের উত্থান। ক্যালেন্ডার বলে আজ নাকি একটি বিশেষ দিন, যদিও আমার কাছে আমার নিজের জন্য এই যে ফ্রেন্ডশিপ ডে, বন্ধুতা দিবস, এটা কখনো একটা দিন হতে পারে না। প্রত্যেকদিন প্রেম, প্রত্যেকদিন ভালোবাসা, প্রত্যেকদিন বন্ধুত্ব, প্রত্যেকদিন ফাদার্স ডে, প্রত্যেকদিন মাদার্স ডে। তবে আমাদের মতো কাজ যারা এখানে করে থাকেন, ক্যালেন্ডার যদি বলে আজ ফ্রেন্ডশিপ ডে, সেটা এই অবকাশটা বাদ দেওয়া যায় না আপনাদের সামনে থেকে এটা বলে দেবার যে আজ বন্ধুতা দিবস। এবং সেই কথা মাথায় রেখে আজকের বই প্রকাশ আমাদের বই প্রকাশ হবে এবং যা যা সঙ্গীত বিশ্লেষণ আমরা করেছি সবটাই হবে। আমাদের পরবর্তী নিবেদনে আছে এসো। অনেক রাত হয়ে গেল, খুব টায়ার্ড হয়ে গেছে তাই না? সারাটা দিন যা ধকল গেল। এই তুমি তো রিল্যাক্সে বসো, তারপর অনেক কথা বলবো তোমার সাথে। আমি না এই ধুতি পাঞ্জাবিটা একটু চেঞ্জ করে আসি। তুমি বসো। হ্যাঁ আমি বসছি, আপনি চেঞ্জ করে আসুন। এই দেখো, আপনি কেন? তুমি বলো বলো। ওই তো হলো তুমি। ভেরি গুড, আমি এক্ষুনি আসছি। এখনই তো রাত একটা, কি করবো, কি কথা বলবো, যা গরম, সব কথাটা ভালো লাগছে না। আমার যেন দশ হইল না, এই গরমে কারো বিয়ে করতে ইচ্ছে করে? গরমের ঠেলায় সব মেকআপ টেকআপ ধুয়ে মুছে একসাথ। শীতকালে বিয়ে দেওয়া যেত না? বেশ ফাল্গুন মাসে বিয়ে হতো, তা না জ্যৈষ্ঠ মাসে বিয়ে। এত গরম, তাতেও তো ভুলে গেলুম। এই যে আমার হয়ে গেছে, এবার তুমি যাও, গিয়ে চেঞ্জ করে এসো। যা জবজম সাজ করে আছো, যেমন ভারী ভারী গয়না তুমি শাড়ি, ওগুলো ছেড়ে না একটা হালকা কাপড় পরে এসো। দেখো ওই ওয়ার্ড্রোবে পিসিমা অনেকগুলো কাপড় ওখানে রেখে গেছে। না না, আমার কোনো অসুবিধে হচ্ছে না, আপনি বসুন। এই দেখো, আবার আপনি তুমি বলো। এত তাড়াতাড়ি ফট করে তুমি বলা যায় না, একটু টাইম লাগবে না? সে আবার ফুলসজ্জার রাত্রে বরকে আপনি বলবে, বলে নাকি? হ্যাঁ হ্যাঁ বলি। আরে আমার বৌদি তো দাদাকে আপনি করে বলে, জানেন? 10 বছর বিয়ে হয়ে গেছে, তাও বলতে পারে না, বলে লজ্জা করে। তা তোমার 5 বছর লাগবে বলে মনে হচ্ছে? লাগলে কিছুটা সময়, ঠিক বলতে পারছি না। আচ্ছা, আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন? শীতকালে তো বিয়ে করতে পারতেন, তাহলে বেশ এই গরমে এরকম করে হাঁসফাঁস করতে হতো না? কি বাবা, শীতকালে বিয়ে? তোমার কি মাথা খারাপ নাকি? বলি বর কি গাঁদা ফুলের গলা মালাই দিয়ে গলা বিয়ে করবে নাকি? হ্যাঁ, আরে বাবা, বিয়ে করবো তো জুঁয়ের গোড়ে গলায় দিয়ে গরমকাল, তা না হলে আর বিয়ে করা কেন? সব কথা কি হবে, গরমের খালে তো সাজগোজ সব মাটি।
কে বলেছে মাটি এত রাত্রি হয়ে গেছে এখন কত সুন্দর লাগছে। শুধু ওই নাম করে বিউটি পার্লারে সেজেছি তাই আমাকে কখন সব বলেছি তুই যা থামছি এই দেখো রাত দুটোয় আবার কে ফোন করছে। হ্যালো কে? আরে বমলা যা যা কতই বমলা আসলে না কেন কত আশা করছিলাম। কি? না না কখনো কথাই হয় না খালি করো দেখতে তো ভালোই। উফ, কতদিন পর তোর সাথে কথা কইলাম রে কি যে ভালো লাগতেছে না কি কর কাল ওকে ওকে ঠিক আছে হ্যাঁ কাল কথা হইব। কথা কোন কি আমার ফুল সোজা বাড়িতে খালি করে করুন তবে খারাপ না আচ্ছা ওই কথাই রইল হ্যাঁ রাখি হ্যাঁ কি হলো তুমি অমন ভাবে তাকিয়ে আছো তুমি আপনি আপনি কি ভাষায় কথা বলছিলেন কেন বাংলা ভাষায়? ও আবার কেমন বাংলা একটা কথাও তো বুঝতে পারলাম না শুধু গরম বুঝলাম আর ফুলসজ্জা বুঝলাম এটা কি ভাষা কেন ওটা বাংলা ভাষা বাঙাল ভাষা কেন? তার মানে আপনারা বাঙাল হ্যাঁ বাঙালি তো আপনি ওটার কি আছে? হাতে উঠবো না জানেন আমাদের গোষ্ঠীতে কোনো বাঙাল নেই আর আমার কপালে কিনা জুটলো বাঙাল বাবা গো তুমি আমার সঙ্গে এই মানে আচ্ছা আচ্ছা বলছি এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ফুলসজ্জার রাত্রিরে কেউ স্বামী সঙ্গে এরকম করে নেবে আপনি কি সবসময় এরকম ভাষায় কথা বলেন নাকি না না সবসময় বলি না খুব আনন্দ হলে বলি আর খুব রাগ হলে বলি ও, আচ্ছা আচ্ছা আপনাকে তো আগে জানানো উচিত ছিল আপনারা যে বাঙাল কেন তোমার বাবা তো সবই জানতেন তবু আপনার আমাকে বলা উচিত ছিল আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার একটা বাঙালির সঙ্গে বিয়ে হয়েছে তুমি তো আচ্ছা আমি তখন থেকে ঘেনর ঘেনর করেই চলেছো বাঙাল 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 আজ ফুলসজ্জা কোথায় একটু মিষ্টি করে কথা বলবে তা না তখন থেকে দাঁড়ান মশাই দাঁড়ান এত গরম তাই আবার বাঙাল একেবারে শাখের গড়া দুদিকেই কাটবে তাই এই আমার কিন্তু রাগ বাড়তে আছে এরপরে কিন্তু ঠিক করে কথা কইতে পারো না কইয়া দিলাম ও বাবা আবার শুরু করলেন যে বাবা গো তোমার মনে এই ছিল কি হলো কি বিড়বিড় করছো কেন তুমি কি শোয়ার আগে মন্তর টন্তর করো নাকি শোয়া ওসব ভুলে যান ভাই ভাই? এত গরমে কোনোদিন আমি শুতে পারি না তুমি আমার ভাই বললে নাকি বলেছি তা হতে পারে যা গরম তাদের বাবাকেও মাঝে মাঝে আমি ভাই বলে ফেলি আর আপনাকে বলবো তাতে আশ্চর্য কি আছে এই তোমার এত কিসের গরম হে ফুলসজ্জার দিনে স্বামীকে ভাই বলছো আমি ইংল্যান্ডে থাকি আমারও তো গরম লাগছে না আর জীবনভর কলকাতা থেকে তোমারও তো গরম লাগছে যে তুমি স্বামীকে ভাই বলছো এই ব্যাপারটা কি হ্যাঁ? ও আবার কি ফুলসজ্জার রাত্রিরে নতুন বউকে কেউ এমন করে কথা বলে না ফুলসজ্জা না ফুলসজ্জা যত কথা ঘোরাবার চেষ্টা করছিস এক সুর বাজিয়ে চলেছে গরম 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 উফ, পাগল করে দিলে একেবারে উফ। গরমকে গরম বলবো না তো কি ঠান্ডা বলবো এ আবার কেমন কথা আচ্ছা আপনি আবার রেগে যাচ্ছেন না তো তাহলে তো আবার আবার সেই আবার কি জানো সমস্ত নাম করা লোকেরা সেই মানে বাঙাল বুঝেছো মোটেও না কখনো না সবাই বাঙাল না তোমার বাঙালি সমুদ্র চাতুর্যে সব ঘটি কাঠ ঘটি এই আমাদের মতো ও আর সুচিত্রা সেন সাবিত্রী চ্যাটার্জি অপর্ণা সেন কি সব বাঙাল আমাদের মতো ওমা তাই এই অপূর্ণা সেনও মুখ চুপসে গেল যে তাও তো আসল নামটা এখনো বলি শুনলাম আবার জ্যোতি বসু কি স্বপ্ন কি এলো হাইরা গেলা তো তুমি যতই ভাবো না কেন জিতবা হইব না তোমার হাঁটতেই হইব এই আমি কইয়া দিলাম আপনার একটা আনন্দ হচ্ছে বুঝি তাহলেই তো বিপদ আচ্ছা আপনি একটু মাঝামাঝি অবস্থায় থাকতে পারেন না এই না রাগ না আনন্দ তোমাকে তো মহা বিপদ হলো এত বড় মেয়ে ফুলসজ্জার মানে বোঝে না তখন থেকে বাঙাল আর গরম গরম করে কাটি আমি ছাদে যাচ্ছি খুব ফুলসজ্জা হয়েছে হ্যাঁ সেই ভালো ওখানে একটু হাওয়া আছে আসলে কি জানেন আমি তো আবার বেশি গরমে অজ্ঞান হয়ে যাই কি হয়েছে অজ্ঞান অজ্ঞান করে বলো আচ্ছা এখন কি অজ্ঞান হবে বলে মনে হচ্ছে কি জানি বুঝতেও পারি জানেন আমার না দুর্গাপুরে একটা সম্বন্ধ হয়েছিল ভদ্রলোকেরা ঠিক আমির খানের মতো দেখতে কিন্তু ওখানে বড্ড গরম তো তাই ঠাকুমা দিতে রাজি হলেন না কার মতো দেখতে
আমির খানের মতো একেবারে হপি কল আমির খান। সেটা কি? এ বাবা, আমির খানকে চেনেন না? ওই যে রঙ্গিলা লাগন, মঙ্গল পান্ডে, ও বুঝেছি মুম্বাই হিরো। তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছিলই তো, একদম আমির খানের মতো দেখতে। আমি ছাদে যাচ্ছি, কারণ এখন আমার একটু একটু রাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি ছাদেই যান, এখানে যা গরম। এই এত গরম গরম করো না তো। ভাবতেছো কি তুমি? হ্যাঁ, একবার কেউ গরম, একবার কেউ বাঙাল, ব্যাপার খান কি? হ্যাঁ, এটা ফুলসজ্জা খাট না শ্মশান খাট? ধুত্তরি শালা নিকুচি করে যে ফুলসজ্জা। আমি চললাম। বাপরে, কি রাগ! বাবা গো, তুমি কার হাতে তুলে দিলে বাবা? কে বলেছিল এই জ্যৈষ্ঠ মাসে বিয়ে দিতে? ও বাবা, ঘড়িতে আবার রাত 3টে বেজে গেল যে। এই বেনারসিটা তো এবার ছাড়ি, পিচপিচ করছে। এবার বেশ ভালো লাগছে। এই ছাপা শাড়িটা না বেশ হালকা। যাক, এবার একটু শুই, ঘুম তো আর হবে না, যা গরম। আচ্ছা, একটু বৃষ্টি হলো না কেন? একটু পরেই তো আবার ভোর হয়ে যাবে। এই বাবা, উনি তো আবার ছাদে শুয়ে আছেন, ডেকে আনবো? ফুলসজ্জার দিন বর ছাদে শুয়ে আছে, ওকে দেখলে কি বলবে? যাই ডেকেই আনি। শুনছেন? এই যে শুনছেন? কি হলো, শুনছেন? কি? ও কি হয়েছে? কিছু হয়নি, ভোর হয়ে আসছে, আপনি ঘরে শোবেন, চলুন উঠুন। তুমি চলো। কি হলো? কি দেখছো? মা, আপনাদের ছাদ থেকে তো খুব সুন্দর সানরাইজ দেখা যায়, ঠিক দিন মতো, তাই না? আসলে আমরা তো থাকি ভবানীপুরে, চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। সেই গাড়িগুলো পাশ দিয়ে আকাশটা যে কোথায় লুকিয়ে পড়ে দেখতেই পাই না। আপনি আমাদের অমর তাকে কি দেখছেন? কতদিন পর ছাদে বসে সানরাইজ দেখলাম। আমি যখন ছোট ছিলাম তখন রোজ ভোরবেলায় আমার বাবা মা এখানে বসে সানরাইজ দেখতাম। আমি দুজনের মাঝখানে বসে থাকতাম। ভোরের নরম লাল আলোটা আমার বাবা মায়ের মুখে তুমি তুমি কিছু মনে করো না। আমি জানি তুমি বাংলা ভাষা বলতে পারো না, কিন্তু আমি এই ভাষায় কেন করে জানো? এই ভাষায় কথা বললে আমি আমার বাবা মায়ের একটু তুমি কিছু মনে করো না। আপনি বলুন, আমি বুঝতে পারছি। অ্যাটলিস্ট আপনার আইসক্রিম দিয়ে লইয়া আমি তাদের খোঁজ নিয়েছি। আজ ভোরে এই সানরাইজ দেখে আমি বসতে পারলাম। তারা আসে আসে আমার দোকান থ্যাংক ইউ। ঠিক আছে, এখন চলুন, ঘরে চলুন। সকাল হলে তো এখন একটু বাকি আছে, একটু ঘুমিয়ে নেবেন, চলুন। এই তো তুমি বেশ সুন্দর কথা বলতে পারো। তাহলে কাল রাতে অমন করলে কেন? মাঝখান থেকে ফুলসজ্জাটাই মাটি হলো। কে বলেছে মাটি হলো? আজকে হবে। আপনি একটু ভগবানকে ডাকুন না যেন আজ বৃষ্টি হয়। বৃষ্টি? না না, সে কি কথা? আজ বৃষ্টি হলে চলবে না। কেন? আজ তো নাটক দেখতে যাবো সব বন্ধুরা মিলে। গিরিশে তুমিও যাবে তো? ও তাই? হ্যাঁ, নাটক? মাধব মানসী কই না। ও বাবা গো! কি হলো? তোমার কি শরীর খারাপ করছে নাকি? ওই কোকে উঠে কেন? কি হয়েছে? আমি যাবো না, আমি ওই নাটকটা দেখতে যাবো না। আপনার দু একটা কথা বুঝতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, তাই আবার 2 ঘন্টা ধরে ওই নাটক কে দেখবে? সত্যই একই কথা। আচ্ছা শুনুন না, চলুন ওই দায়বদ্ধ চলুন। মেঘনাথ ভট্টাচার্য যাচ্ছেন তো, আমার খুব প্রিয়। এই শোনো, বিভাস চক্রবর্তীও না আমার খুব প্রিয়। আমি কোনো কথা শুনতে চাই না। আজ সন্ধ্যায় গিরিশ মঞ্চে যাবই যাবো। এ আবার কি? হ্যাঁ, ইচ্ছে না হলেও যেতে হ্যাঁ, হবে। যেতে হবে। একে তো গরম, তারপর সারাক্ষণ ওই নাটকে ওই ভাষা, কে শুনবে কে? না, আমি কিছুতেই যাবো না।
চলুন না মামা, দায়বদ্ধ মেঘনাথ ভট্টাচার্যকে আমার চুপ! একেবারে চুপ। তখন থেকে এক কথা কইতে আছে, কখনো গরম তো কখনো আমির খান, আর এখন মেঘনা। মেঘনাথ যে ভালো লাগে তোমার? লাগেই তো। না, লাগবো না, লাগবো না, লাগবো না। শুধু আমার ভালো লাগে। আমি তোমার স্বামী না? ফুলসজ্জাই হলো না তো তার আবার স্বামী কি? হইব হইব, ফুলসজ্জা হইব। দিনে ফুলসজ্জা, রাত্রে নাটক, রাত্রে নাটক, দিনে ফুলসজ্জা হইবই হইব। কি করে হইব? বৃষ্টি তো হইলই না। হইব হইব, নিশ্চয়ই হইব। আগে ভগবান একটু প্রে করে আনি। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ ওরে দে। বাবা, ওরে বাবা, চুপ করুন, চুপ করুন। উফ, আপনার যা গলা না, ওই গান শুনলে বৃষ্টি একসময় দূরে পালিয়ে যাবে। দাঁড়ান, আমি গাইছি। তুমি যাইছ? হ্যাঁ। গাও। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আই রে ঝিম বর্ষার ওই চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। হ্যাঁ? এমন ফুরফুর কইরা গাইলে চলবো না। নির্মলেন্দু চৌধুরীর মতন উদাত্ত স্বরে গাইতে হইব। হ্যাঁ, এই আমার মতো। শোনো শোনো। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া। আরে তুমি গাও 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 গাও। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, দেব মেপে, আই বৃষ্টি মেপে, ধান দেব মেপে, আই বৃষ্টি। ভীষণ সুন্দর একটি পরিবেশনা দেখলেন তো। বাঙাল আর ঘটির খুনসুটি শেষ পর্যন্ত গিয়ে প্রেমেই দাঁড়ায়, ভালোবাসাতেই দাঁড়ায়। তাই বাঙাল আর ঘটি আমাদের মধ্যে চিরদিনের যে একটা জোট বিয়োগের মতো ব্যাপার থেকেই থাকে, কিন্তু বাঙাল আর ঘটি মিলন কিন্তু বেশিরভাগ প্রেমে সবসময় সেটা দেখা যায়। অনুরোধ জানাবো, আসলে এই আশ্চর্য মিনতি একটা বই যেখানে সমস্ত কবিতা প্রেমের উপরে ঢেলে দেওয়া হয়েছে, এবং সেই কথা মাথায় রেখে আজ আমাদের এই বই প্রকাশন প্রতিষ্ঠানে আমরা মিলিত হয়েছি, এবং যাদের আমরা সঙ্গে পেয়েছি তারা অত্যন্ত গুণীজন। এতক্ষণ যে শ্রুতি নাটকটি হলো, আবহে ছিলেন সন্দীপ মুখোপাধ্যায়। ইনিও বহুদিন একসঙ্গে মঞ্চে কাজ করে চলেছেন। আসলে ছোট জায়গায় না আমি দেখেছি যে বেশ কিছু ভালো ভালো মানুষও পাওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা, যার ডাকে যার কাজে আমরা আজ এখানে এসেছি তিনি যে বড় ভালো। তাই আমাদের এই ভালো রেশ টেনে নিয়ে আমাদের আজকের পরবর্তী নিবেদনে একটু সংবর্ধনা জ্ঞাপন। আমি জয়িতাকে বলি প্রথমে কিভাবে উনি এগোবেন। নিশ্চয়ই চৈতালিদিকে আমরা একটা সংবর্ধনা জ্ঞাপন রেখেছি আজ সন্ধ্যায়। একটা অদ্ভুত পরিবেশ। চৈতালিদি তো চৈতালিদি, সেই ছোট্টবেলায় সাপ্তাহিকী দূরদর্শন, কলকাতা দূরদর্শনে বসে থাকতাম রবিবার। আমার মাকে দেখতাম কলম আর খাতা নিয়ে বসে গেছে, তার নিজস্ব অনুষ্ঠানগুলো কবে কবে হবে সেগুলো লিখে রাখার জন্য। সেই চৈতালিদি আজ আমার মধ্যে, আমাদের মধ্যে। চৈতালিদিকে আমি দু চার কথা বলতে অনুরোধ জানাই। আচ্ছা, তার আগে অনির্বাণদাও আছেন। অনির্বাণদাকে আমাদের এরপরে সম্বর্ধনা জ্ঞাপন আছে জয়িতার তরফ থেকে। আমরা আশা রাখি গ্রহণ করবেন অনির্বাণদা, অত্যন্ত গুণী মানুষ। আমি প্রথমে চৈতালিদিকে আমার মাইক্রোফোনটা দিই, কিছু কথা জয়িতার সম্বন্ধে। উপস্থিত সবাইকে নমস্কার জানাই। জয়িতার ডাকে আর সপ্তর্ষির সঙ্গে যেহেতু আমার অনেক অনেক বছরের যুগ পেরিয়ে গেছে, সপ্তর্ষির সঙ্গে যোগাযোগ, এই দুটি কারণেই এখানে আসা। মূলত অবশ্য জয়িতাকে আমি চিনি দূরদর্শনের সূত্রেই। আমার সামনেই আমার সহকর্মীরা, দূরদর্শনের সহকর্মীরা রয়েছেন। আর জয়িতা তো অনেক ছোট, আমাদের প্রায় যখন অবসর গ্রহণের কাছাকাছি সময়, সেই সময় আমি জয়িতাকে একদিন মেকআপ রুমে দেখি,
এবং ওকে অন্য আরো 5 জনের থেকে একটু আলাদা লাগলো, ওর সাজগোজে, ওর কথাবার্তায়, ওর স্পষ্ট উচ্চারণে এবং ওর একটা মার্জিত ভঙ্গিতে, মানে আমরা যেটাকে পশ্চার বলি, সেইটা একটা ভীষণ দরকার। এখন তো সেটা হারিয়ে যাচ্ছে, সবার মধ্যে ভীষণ উদ্ধত ভঙ্গি। আমরা যে বিনম্র মার্জিত ভঙ্গিতে কথা বলেছি, কথা বলি, কথা বলা উচিত, সেইটা ওর মধ্যে দেখতে পেয়ে আমি ওর সঙ্গে মনে আছে যে মেকআপ রুমে আলাপ করেছিলাম। আর সেখান থেকেই যোগাযোগ আমাদের। আজকাল তো যোগাযোগের একটা বিরাট মাধ্যম আছে, হোয়াটসঅ্যাপ। তো সেই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে জয়িতার মাঝে মাঝেই লেখালেখি বিনিময় হয়, বিশেষ বিশেষ দিনে শুভকামনা জানানো, শুভেচ্ছা বার্তা পাঠানো, এইসব হয়। ও নাটক দেখতে গিয়েছিলাম একবার, মনে আছে, একাডেমিতে না? হ্যাঁ, তোমার নাটকটা তপন থিয়েটারে এসেছিলাম, তাছাড়া আরেকবার এসেছিলাম কোনো একটা। তোমার একক কিছু করেছিলে কখনো? হ্যাঁ, একক ছিল কি সেটা? হ্যাঁ, যতদূর মনে হয় এসেছিলাম, ভালো লেগেছিল। তো ওর এত প্রতিভা আমি একটু একটু করে বুঝতে পেরেছি সময়ের সঙ্গে সঙ্গে। তারপরে আমার একবার ইন্টারভিউ নিয়েছিল, আমি তখন আমার রিটায়ার করে গেছি তখন। হ্যাঁ, আমার অবসর গ্রহণের পরে আমাকে মাঝে মাঝেই ডাকতো দূরদর্শন, মানে আমি চাই এখনো ডাকুক, কিন্তু এবছর আর ডাকেনি। না না, কি বলছি, সোনালি তো এসে ইন্টারভিউ নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এবছরও ডেকেছে, মানে এখনো অবধি আমি আছি, 51 বছর, 51 ইয়ার্স। তো সেই অবসর গ্রহণের পরে একটা রূপকথা বলে অনুষ্ঠানে, ঠিক বলছি, রূপকথা বলে অনুষ্ঠানে আমার পোশাক আশাক নিয়ে, মানে আমার কন্যা আছে, তার নাম শ্রাবস্তী। সে শ্রাবস্তীর এখন 34 বছর বয়স। তো সেখানে একটা, আসলে আমার পুরো চর্চাটাই হচ্ছে বাংলা ভাষাকে কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, আমাদের এই সাহিত্য সম্ভার যদি পরবর্তী প্রজন্ম জানতে পারে। তো সেটারই সূত্রে আমি একটা পদ্য পোশাকের পসরা বলে ব্যাপার শুরু করি আর কি। সেটা একটা কর্মকাণ্ড, বিরাট কাণ্ড, এখানে বলার অবকাশ নয়। আর সেটা এই সপ্তর্ষির একটি বই আছে শ্রাবস্তী বলে, তাতে অনেকটা রয়েছে। তো যাই হোক, সেই সব এবং রবীন্দ্র ভাবনা, এটাও তো ছিল বিষয়। হ্যাঁ, ঠাকুরবাড়ির পোশাক, আমি একটা কাজও করেছিলাম, গবেষণামূলক কাজ ঠাকুরবাড়ির পোশাক নিয়ে। বিভিন্ন সময়ে জোড়াসাঁকো বাড়ি, শান্তিনিকেতন, রবীন্দ্র ভবন, সেখানে গিয়ে ওই ড্রয়িংগুলো করে সেইগুলো ছবি তুলে নিয়ে বানানো, এইসব একটা কাজ করেছিলাম। সেইটা নিয়ে জয়িতা আমাকে প্রশ্ন রেখেছিল এবং এত সুন্দর করে সঞ্চালনা করলো যে আমার মনে হলো যাক, তাহলে আমাদের উত্তরসূরিরা এসে গেছে। তো আমার খুবই ভালো লেগেছিল। আর ওই যেটা বলছি, খুব কম কথায়, আজকাল অনেকে ভীষণ অনেক কথা বলেন সঞ্চালনা করতে গিয়ে, তার চেয়ে বেশি কথা বলেন, মানে তাকে কথা বলার সুযোগ না দিয়ে তারা বেশি কথা বলেন, কিন্তু জয়িতা সেরকম ছিল না। তো সেই জন্য আমার ওকে আরো বেশি ভালো লেগে গেল। তো এই হচ্ছে জয়িতার সঙ্গে আমার মানে পথ চলা। মানে কিন্তু ও যে কবিতা বলতে পারে ভালো জানে, কিন্তু কবিতা লিখতে পারে এটা আমার জানা ছিল না, এটা আবার আরেক বিষয়। কাজে তবে আমি আস্তে আস্তে ওরই ছাত্রী রমার কাছে শুনছিলাম যে ওর বাবা খুব ভালো কবিতা লেখেন, কাজে ওটা ওর ভেতরে রয়েছে, মানে ওটা নিয়ে হয়তো জন্মেছে, সেটার ও চর্চা করছে এবং সেটাকে আরো হয়তো ভবিষ্যতে আরো সেটাকে সেই পথেও চলবে। আর মার কথাও শুনলাম, মা খুব ভালো গান করেন। তো এইসব ও একটা সাংস্কৃতিক পরিবেশ নিয়েই বড় হয়েছে, তাই জন্যই আমি বুঝতে পারি কোথা থেকে ওর এই যে কথাটা প্রথমে বলছিলাম, মার্জিত বিনম্র একটা ভঙ্গি, সেটা রয়েছে। আর কি বলবো, জয়িতা বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু অনেকের বলার আছে। আর
আসল তো বই প্রকাশটা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নানান রকম পরিস্থিতির মধ্যে সামাল দিয়ে ভালো থাকার চেষ্টা করবেন, এই আর কি। হ্যাঁ, কবিতা তো পড়তেই হবে, বাংলা ভাষার কবিতা। সত্যি এত যে ভালো লাগলো, সেই কানে বেজে উঠলো। আগামী বুধবার সন্ধে 7টায় রয়েছে এই অনুষ্ঠান, এবং আগামী শুক্রবার সন্ধে 5টায় রয়েছে এই অনুষ্ঠান। পিছিয়ে গেলাম বহু বছর, আর কানে সেই সুমধুর কণ্ঠটি যেন নিজের প্রাণকে আরো জাগিয়ে তুলল। অসংখ্য ধন্যবাদ চৈতালিদি এখানে আসার জন্য, আর কি মিষ্টি ভাবে কথা বলার জন্য। আমরা এবার অনির্বাণদাকে দু একটা কথা বলার জন্য অনুরোধ জানাই। উপস্থিত গুণীজন, তাদের সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা। জয়িতার বই প্রকাশের দিন এসে আমার একটা পরম প্রাপ্তি হলো। আমি এমন একজনের পাশে বসে আছি যাকে আমরা ছোটবেলা থেকে দূরদর্শনে দেখেছি, এবং আমার মা, মাসি, কাকিমা, জেঠিমারা বলতেন কি অসাধারণ মহিলা। মানে সত্যি সত্যি বলছি, এটা অন্তর থেকে বলছি। আমার মা, কাকিমা, মাসিদের কথা মনে হচ্ছে, যারা চৈতালি দাশগুপ্তর মেয়ে হয়ে মেয়ের প্রেমে পড়তে পারে, এটা দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, একদম স্টাইল আইকন। তো তার পাশে আমি বসে আছি। আর আমার আরো একটা সৌভাগ্য হয়েছিল তার পুত্রের নির্দেশনায় দুটো ছবি করা। হ্যাঁ, লাস্ট একটা ছবি করেছি, দেব হিরো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকে জয়িতার বই প্রকাশের অনুষ্ঠান। জয়িতার সঙ্গে আমার পরিচয় প্রায় 25-26 বছর হয়ে গেল, যখন ও প্রথম আমাদের দলে মানে দৃশ্যপটে থিয়েটার করতে আসে। তো সেই থেকে জয়িতার সঙ্গে আমার পরিচয়, এবং আমি দেখেছি যে চৈতালিদি এতক্ষণ যে কথাগুলো বললেন, সেই কথাগুলো জয়িতার জীবনে ভয়ঙ্করভাবে খাটে, যে ও 5 জনের থেকে আলাদা। এবং এইটা হয়েছে একটাই কারণে, সেটা আমার মনে হয় যে ওর যে পরিবার, সেই পরিবারে ওর বাবা, ওর কাকা, ওর ঠাকুরদা এবং সর্বোপরি মা, তারা ওকে এইভাবেই বড় করে তুলেছিলেন। এবং ওর এই যে লেখনীর ব্যাপারটা আমার মনে হয় পারিবারিক সূত্রে, কারণ ওর ঠাকুরদা, বাবা এবং কাকা সবাই লেখেন, এবং ওর কাকার বই আসামে পড়ানো হয় পাঠ্যপুস্তক হিসেবে। এবং ওর ঠাকুরদা ছিলেন কীর্তনের পদকর্তা, মানে উনি পদকর্তা। এবং সেই জায়গা থেকে আমি বিভিন্নভাবে দেখেছি জয়িতা শুধু কবিতা নয়, নানা প্রকার লেখা লিখেছে, এবং সেই লেখা আমরা দেখেছি। আমাদের নানাবিধ আমাদের দলের বেশ কিছু জিনিস ও আর উজ্জ্বল লিখে দিত, এখনো লেখে। তো এছাড়া ও নানা প্রোডাকশন করেছে ওর দলে, যেখানে কবিতার কাজ হয়। কাব্যতীর্থে ওরা দীর্ঘদিন ওর লেখা স্ক্রিপ্টের প্রোডাকশন করেছে, এবং ও মানে ওর দীর্ঘ কবিতা চর্চা, যে এটা আমি জানি। এবং নানা লেখনী, শুধু কবিতা নয়, নানা লেখনী আছে। আজকে আমরা জয়িতার কবিতার বইয়ের যে বই প্রকাশ অনুষ্ঠানে এসেছি, খুব ভালো লাগছে। হয়তো একটা অদ্ভুত ব্যাপার, আমরা আগুনের বর্ণমালা বলে একটা নাটক করতাম, সেটা তাসলিমাদি বার 3-4 দেখেছেন। তো গতকাল নন্দনে, রবীন্দ্র সদনে তাসলিমাদির আসা হলো আবার কলকাতায়, আমরা দেখলাম সবাই। আর আজকে জয়িতার কবিতার বই প্রকাশ, অদ্ভুত সমাপতন। যাই হোক, আমরা সবাই যে ভাষাতেই হোক না কেন কবিতা পড়ব। চৈতালিদি বললেন বাংলা কবিতা বেশি পড়তে হবে, নিশ্চিতভাবে পড়ব। এবং আমরা যাতে ভবিষ্যতে আরও এরকম বই প্রকাশ অনুষ্ঠানে, জয়িতার বই প্রকাশ অনুষ্ঠানে আসতে পারি, সেই আশা রেখে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মনস্কামনা
আমার ভেতর থেকে, অন্তর থেকে আপনাদের কাছে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ অনির্বাণদা। আসলে আমিও না এক পাতা লিখে এনেছিলাম জয়িতার কাজ বলার জন্য, কিন্তু যে দুজন যে মুখে জয়িতার সমস্ত কাজ বলে দিলেন না, আমার কণ্ঠে শুনতে আর ভালো লাগবে না। বলা হয়ে গেছে জয়িতার সমস্ত ধরনের কাজ জয়িতা কি করে থাকে। এবার আমরা মুখ্য অনুষ্ঠানে যাব, যার জন্য আজ আমরা এখানে উপস্থিত। আমি তার আগে আর একবার ডাকবো সপ্তর্ষি প্রকাশনের শ্রী সৌরভ মুখোপাধ্যায়, যদি এখানে থেকে থাকেন একটু দয়া করে সামনের দিকে আসবেন। সৌরভটাকে অজস্র শুভেচ্ছা, ধন্যবাদ। আমাদের এই আশ্চর্য মিনতি, উনি প্রকাশকের তরফ থেকে এসেছেন। তার আগে সৌরভ বাবু আছেন আমাদের এখানে, সৌরভদাকে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ জানাই। আজকে এই টেবিলের এপারে যারা উপস্থিত তাদেরকে আমি এত 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 বছর ধরে চিনি। অনির্বাণ আমার চৈতালি দিই, হ্যাঁ, মানে সেই তুলনায় জয়িতার সঙ্গে আমার পরিচয় অনেক পরে, জগন্নাথ দার মাধ্যমে। শ্রী জগন্নাথ বসু, শ্রীমতী বিমলা বসু, এদেরও আজকে আসবার কথা ছিল, বিশেষ কারণে আসেননি। তো জগন্নাথ দা আমায় প্রথম একদিন সকালবেলা ফোন করে বলেন যে আমার এক ছাত্রী জয়িতা, ও খুব ভালো কবিতা লিখছে, তুমি যদি একটু পড়ে দেখো। আমি জগন্নাথদাকে বলি যে ওকে পাণ্ডুলিপি পাঠাতে বলুন। তো জয়িতার পাণ্ডুলিপি আমি প্রথম পড়ার পরেই কিন্তু খুব বেশি দেরি করিনি, 3-7 মধ্যে আমি জানিয়েছিলাম যে আমি বইটা প্রকাশ করতে চাই। আমার ভালো লেগেছিল। এর বাইরে বোধহয় মানে একজন প্রকাশকের ক্ষেত্রে তার অনুভূতি প্রকাশ করার আর খুব একটা জায়গা নেই, বাকিটা পাঠক বলবেন। বইটা আজকে প্রকাশিত হচ্ছে। আমি চাইবো খুব বেশি দিন যেন না হয়, যাতে জয়িতার পরের বইটা বেরোয়। এইভাবে সবাই বলবেন। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। চন্দন চৌধুরী মহাশয় আছেন আমাদের এখানে, তাকে একটু সামনে আসতে বলবো। ইনি জয়িতার শিক্ষক, আমাকে জানানো হয়েছে। তার আশীর্বাদ জয়িতার সঙ্গে বহুদিন ধরে আছে, তো আমরা তার কাছ থেকেও জয়িতার সম্বন্ধে নতুন কথা জেনে নিই। উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে দু একটা কথা বলবো। আমি আজ খুব গর্বিত, আপ্লুত। ছোট্টবেলা 9 থেকে আমার কাছে 12 অব্দি পড়েছে। অসম্ভব কঠোর সংগ্রামের মধ্য দিয়ে ওর বাবা মা, আমার দাদা ভাই কবি, বৌদি কবি, মানে কীভাবে যে প্রতিপালন করেছে এত সুন্দর কঠোর সংগ্রামের মধ্য দিয়ে, মানে ওকে পালন করেছেন, যেটা আমি মুগ্ধ হয়ে গেছি। তো সেখান থেকে বাবাও খুব ভালো লেখেন, মা তো দারুণ গান করেন বৌদি। তো আজকে এই কবিতার বই ওর বেরোচ্ছে, এটা আমার কাছে একটা আলাদা আবেগ, ভীষণ আনন্দ পেয়েছে। আমি খুব গর্বিত। আর কিছু বলার নেই। আমাদের সবারই একটা ভালো লাগার জায়গা, কারোর আশীর্বাদ আছে জয়িতার সাথে। আর আরো যেটা আমার বলতে ইচ্ছে করে, জয়িতা আমাদের বন্ধু, জয়িতা আমাদের খুব কাছের বন্ধু। এবং আজকে এবং সুর করা, মানে কত রকম গুণ একটি শরীরে গড়ে চলেছে, তা আমরা আজ মর্মে মর্মে বুঝে উঠতে পারছি। আমাদের মূল অনুষ্ঠান ভিতর পাথর আছে, আছে একটা নদী, তোমার আমার গল্প কথা, আশ্চর্য মিনতি, বুকের ভিতর পাথর আছে, আছে একটা নদী, তোমার আমার গল্প কথা, আশ্চর্য মিনতি। বুকের ভিতর পাথর আছে, আছে একটা নদী, তোমার আমার গল্প কথা,
আশ্চর্য মিনতি বুকের ভিতর পাথর আছে যার কণ্ঠে আমরা গানটি শুনছি তিনি তৃপ্তি গাঙ্গুলি, দেবজ্যোতি বোসের ছাত্রী এবং জয়িতার সম্পর্কিত এক বোন। বড় ভালো গেয়েছেন দেবী, এবং এই যে একটা মিলিত কাজ, কথা, সুর এবং কণ্ঠ আজ যেন এই সন্ধ্যাকে আরো ভাবে সুন্দর করে টাঙিয়ে তুললো আমাদের কাছে। আমাদের আজ যে বই প্রকাশ হয়েছে আশ্চর্য মিনতি, আমি এরপর জয়িতাকে অনুরোধ জানাবো তার বই থেকে কয়েকটা দুটো চারটি কবিতা আমাদের শোনাবার জন্য। আমাদের পরবর্তী নিবেদন জয়িতার মুখে, জয়িতার কণ্ঠে, জয়িতার লেখা, জয়িতার বই থেকে কিছু কবিতা। শুভ সন্ধ্যা। অত্যন্ত আবেগ তাড়িত একটা মুহূর্ত আমার কাছে, কারণ যে লেখাগুলো খাতায় বন্দি ছিল সেগুলো এই মুহূর্তে ছাপার অক্ষরে আমার বুকের কাছে। এবং আজকে সন্ধ্যায় সকলে বসতে পারেননি, অনেক দূরে আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি আমার আত্মীয় প্রতিম যারা, কিন্তু সবার কাছে আমি বলবো যে সবাই আছি আমরা একসাথে বেঁধে বেঁধে, সবাই যে এসছে এটা আমার কাছে বিরাট পাওয়া। আজ সন্ধ্যায় আমি মাকে খুব মিস করছি, বাবাকে মিস করছি, কারণ দুজন প্রতিনিয়ত আমার সঙ্গে থাকেন। আজকে বাবা খুব অসুস্থ, তাই বাবাকে ছেড়ে মা আসতে পারেনি, কিন্তু মা বলেছে মা সবসময় সঙ্গে আছে। কয়েকটা কবিতা আমার লেখা আশ্চর্য মিনতি। আমার বন্ধু ভুবন সে বলেছিল কবিতা পড়তে পড়তে আমার একটি কবিতা ছিল আশ্চর্য মিনতি, ও বললো এটাই নাম হলে দিব্য হয়। তো সেই নাম ভুবন এসছে কিনা আমি জানি না। আমি কয়েকটা কবিতা ছোট্ট ছোট্ট পড়ে শোনাচ্ছি। কবিতার মূল উপজীব্য প্রেম। পুরো বইটিতেই সেই ভাবধারা রাখার চেষ্টা করেছি। প্রথম কবিতাটি পড়ি, কিং কর্তব্য। এমন করে ভালোবেসো না তুমি, এমন করে ভালোবেসো না তুমি, এ কথা জানেন কি অন্তর্যামী, জেনেছ কি তুমি? এমন ভালোবাসা দিলে অহংকার লেগে যাবে আমার জামায়, বোতামে বোতামে মুখ লুকাবো আমি। এমন করে ভালোবেসো না তুমি, জেনে গেছি কাকে বলে ঘন ঘোর বনভূমি। এমন করে ভালোবেসো না তুমি। এরপরে যে কবিতাটি, দুই হাত মুঠি করে ধরে আছি, দুই হাত মুঠি করে ধরে আছি, কোন হাত ছুবি বল? ডান হাত খুলে দিলে সমুদ্র অতল, বাম হাত স্পর্শ যদি সসাগরা পৃথিবী আমি, গ্রহণ কর। পরের কবিতাটি অনুভব। যখন দুঃখ নেই বলো, তখনই ঠিক তোমার চোখের বলয়ে, কপালের ভাঁজে ভঙ্গিলে আমি বিন্দু বিন্দু ধমনী বাহিত অজস্র বিন্দু শ্বেদ দেখতে পাই, যার কোনোটাতে বেহাগ দলবাড়ি কানাডা, কোনোটায় কোনোটায় ইমনের সুর লেগে থাকে। দুঃখ কাকে বলে আমি বুঝে যাই তখন। আরেকটি কবিতা, ছোট্ট কবিতা একটি, বিকেল হলে। আজকে বিকেল বেলা, বিকেল হলে, বিকেল হলে একলা লাগে, তোমারই খালি ক্লান্তি হয়, আমার চোখেও ঘুম পোকা, আমার চোখেও ঝরছে ক্ষয়। আমারও তো বয়স হলো, পায়ের পাতা ধুচ্ছে জল, বিকেল হলে ডাক আসে জলকে চল, জলকে চল, জলকে যাব, জলে যাব, কোথায় যাব, জল কোথায়
সন্ধে হলে হরিণ নামে, বয়স এলে অমন হয়। বাকি কবিতাটা বইতে রয়েছে। হ্যাঁ, কাল থেকে না আমরা সবাই যখন বিকেল বেলায় খুব ক্লান্ত হয়ে ফিরবো, আমরা জয়িতার বইটা আজকে সংগ্রহ করে নিয়ে যাই, কাউন্টারে রাখা আছে। আমরা সবাই চাই জয়িতার বই আমরা যাতে পড়ি, এবং জয়িতার আরেকজন যিনি বলে গেছেন সৌরভ বাবু, পরবর্তী বইটি যেন যথাশীঘ্র সম্ভব তত তাড়াতাড়ি আমরা পরের বইটি দেখতে পাই। আর আরেকটি কথা আমার বলা হয়নি, এই প্রচ্ছদটি যিনি করে দিয়েছেন তিনি মৃণাল সেনের পুত্র কুণাল সেন, তার জন্য একটা হাততালি চাই আপনাদের কাছ থেকে। এবং সত্যি মানে জয়িতাকে যে কত লোক এই সংস্কৃতি জগতে বা অন্য জায়গায় তার পরিচিতি, তার ভালোবাসা, আজ তার প্রমাণ আমরা পেলাম। আমরা চলে এসেছি প্রায় শেষ লগনে। আমাদের পরবর্তী নিবেদনে আছেন তৃপ্তি গাঙ্গুলি, তিনি সঙ্গীত পরিবেশন করবেন এবং তার সাথে আমাদের আজ সন্ধ্যার অনুষ্ঠান শেষ করব। আমি আমন্ত্রণ জানাই শ্রীমতী তৃপ্তি গাঙ্গুলিকে আমাদের কাছে কিছু গান শোনানোর জন্য। অনেকক্ষণ থেকে যিনি সঙ্গে রয়েছেন সুমঙ্গল দা, শ্রী সুমঙ্গল দাশগুপ্ত, তিনি আমাদের আজকে সঞ্চালনার পুরো দায়িত্বটি দিয়েছেন। অনেক অনেক থ্যাংক ইউ। বন্ধুকে কেউ থ্যাংক ইউ বলে না, কিন্তু বন্ধুকে বন্ধুটা আরোই না। সুতরাং এইভাবেই পাশে চাই সবাইকে। বোনায় স্যার এরকম একটা বই প্রকাশ করার ভাবনা রয়েছে। স্যার বললেন ঠিক আছে দাঁড়াও দেখছি, আমাকে একটা ফোন নাম্বার দিলেন, দিয়ে বললেন কথা বলে দেখো। তারপরেই আমার সৌরভদার সঙ্গে যোগাযোগ, এবং তারপর আজকে আশ্চর্য বিনতি। হ্যাঁ, দাও। উপস্থিত সকলকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে সবার অনুমতি নিয়ে আমি দু তিনটে গান আমি আজকে শোনাবো, চেষ্টা করব।
আজকে বন্ধু দিবসে একটা বন্ধুত্বপূর্ণ গান। হ্যাঁ, সবাই। সুপ্রভাত যদি বন্ধু যদি হাত যেন থামবে ঝড় মুছে যাবে হাসি মুখ তোলে অভিমান ভুলে রাধা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু সবার পরিচিত, আশা করি সবারই প্রিয়, দিদির তো খুব প্রিয়।
প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি আমি যে নিজেই বন্ধ জানি না তোমার সত্য আমি যে নিজেই বন্ধ জানি না তোমার সত্য যদি বা ঘটে অনর্থ তবুও তোমাকে চাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছাড়া তুমি তো বলনি বন্ধ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলনি বন্ধ তবু কেন প্রতিবন্ধ দেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে ছুটে ছুটে গেছি যোজনায় বহিয়ে এসো না গল্প করি দেব যোজনায় বহিয়ে এসো না গল্প করি দেখো হয়েছি ফিরে যাও সারা রাত আকাশে সর্বজোরে যোজনায় অঙ্গ ভিজে এসো না গল্প করি চাঁদরানীর উল্লাসা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে মনে হয় বাতাসের ওই দিলরুবাতে সুর বিলিয়ে আনন্দ ধরে দেখো ওই ঝিরে ঝিরে যাও সারা রাত আকাশে সর্বজোরে যোজনায় অঙ্গ ভিজে এসো না গল্প করি কিন্তু আমরা সকলেই জানি উত্তম কুমার কিন্তু এই গানটা রেকর্ড করেছিলেন এবং আমরা শুনেছি উত্তম কুমারের কণ্ঠে এই গানটা যখন গানটা শুনছি সবাই জানেন যে এটা আরতি মুখার্জি গেয়েছেন কিন্তু এটা উত্তম কুমারের গাওয়া রয়েছে একটা রেকর্ড সেটা আমরা এখন শোনা যায় মানে আমরা তখন খুব
ইউটিউবেই আছে। আমরা তখন সোশ্যাল মিডিয়ায় ছিলাম না, কিন্তু খুব কষ্ট করে এই রেকর্ডটা জোগাড় করেছিলাম। হ্যাঁ, জন্মশতবর্ষ। বাহ, বা কথাটাও বোধ হয় খুব কম। এত শ্রুতি মধুর, এত সুন্দর অনুষ্ঠান আজ সন্ধ্যা থেকে আমরা বই নিয়ে চললাম। জয়িতার জন্য আরো একবার হাততালি চাইছি জয়িতার জন্য। আজ আমাদের ডাকার জন্য, তার বই প্রকাশনের জন্য অসংখ্য ধন্যবাদ। অনির্বাণদাকে, চৈতালি দিকে, তারা এসেছেন, তাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন। আমরা সত্যি কৃতজ্ঞ এবং ধন্য। আমরা বইটি যে পাওয়া যাচ্ছে আমি আরেকবার উল্লেখ করে দিলাম, কাউন্টারে বোধহয় জয়িতা সামনের দিকে। আমরা সকলে বইটি সংগ্রহ করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকবেন। সূর্য